99% মানুষ মনে করে আমি মোটিভেশনাল স্পিকার। 2013 সালে আমার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, ওইটাই আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট ছিল আর কি। আমাদের দেশে তো লার্নিং রিলেটেড বিজনেস করা অনেক টাফ, কেউ কিছু শিখতে চায় না। দ্য পেইন অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন কামস ইন কেজিস, দ্য পেইন অফ রিগ্রেট কামস ইন টনস। আমি দেখতে পারলাম যে বাংলাদেশে একটা বিশাল গ্যাপ আছে। আমরা টেকনিক্যাল স্কিলে খুব ভালো, উই ল্যাক সফট স্কিলস, উই ল্যাক মাইন্ডসেট। অ্যাট 28 year old আপনি যখন ট্রেনিং এ ঢুকতেছেন, আপনাকে মানুষ কখনো জাজ করতো না যে এই তো বাচ্চা? Every single day I feel like I'm running out of time. So that আমি যেন আমার বুড়া বয়সে গিয়ে আমার আফসোস না হয় যে when I was younger I should have done more, I should have worked harder. হ্যাঁ, রিগ্রেটটা যেন না হয়। একটু যদি বুঝাই দেন কপি ট্রেনিং ওয়ার্ক করে কেমনে? At the end of the day, the quality will only shine. At the end of the day, no nepotism, no grouping, nothing works if you don't have sheer quality. তারা সিক্স সিগমা করবে, গ্রেট ফ্যাক্টরি করবে, এই করবে, সেই করবে, বিভিন্ন জিনিসপত্র করবে, লোকজনই ডেভেলপ করে না। এটাকে মনে করে কস্ট, এর ইনভেস্টমেন্ট বোঝে না। হাউ ক্যান ইউ গ্রো ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ডঙ্কিজ নট স্ট্যালিয়ন্স? আপনার এই যে এরকম একটা ট্রেনিং সেশন নেওয়ার জন্য, কর্পোরেট ট্রেনিং, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি ইউ গট পেইড? মানি যদি আপনার জীবনের প্রথম মোটিভেটর হয়, আপনি তো বড় হতে পারবেন না। আপনার আরো বিগার পারপাস লাগবে। আমার পারপাস তো লেজেন্ড হওয়া। মাই ওয়ান অ্যাডভাইস ইজ এভরিথিং টেকস টাইম। অধৈর্য হওয়া যাবে না, লেগে থাকতে হবে। ট্যালেন্ট ইজ ওভাররেটেড, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি ইজ আন্ডাররেটেড। হে গাইস, ওয়েলকাম টু দ্য প্যাসিভ জার্নাল পডকাস্ট। আজকে আমার সাথে আছে ডন সামডানি ভাই। I actually like your name. It's amazing. It has a vibe to it. ভালো আছে। Thank you. আপনার যদি নিজেকে ডিসক্রাইব করা লাগতো একটা স্ট্রেঞ্জারের কাছে যে আপনাকে চিনে না, আচ্ছা, what do you do? মানে অনেক ধরনের এক্সপ্লেনেশন। হ্যাঁ, প্রথমে তো আমার নাম নিয়ে এক্সপ্লেনেশন করতে হয় যে ফুল নামটা আমার গোলাম সামদানি ডন। আচ্ছা, তো বলে নামে গোলামও আছে, ডনও আছে, দুইটাই। হ্যাঁ, তো মেক আপ ইউর মাইন্ড। তো বুঝাতে হয় যে আসলে নামটা আমি রাখি নেই, আব্বাই রাখছে। তো গোলাম সামদানির সাথে ডনটা তো খুব কন্ট্রাডিক্টরি। দেন বুঝাতে হয় আমি কী করি। 99% মানুষ মনে করে আমি মোটিভেশনাল স্পিকার, বাট আমি একজন ফুল ফ্লেজেড কর্পোরেট ট্রেনার। Motivational speaking is part of what I do, but এছাড়াও we do role play, simulation, games, activities, storytelling, humor, video, quiz, বিভিন্ন জিনিস, বিকজ একজন প্রফেশনাল ট্রেনারের অনেক কিছু করতে হয়। সো আমার প্রধান পরিচয় হচ্ছে আমি একজন প্রফেশনাল কর্পোরেট ট্রেনার। তো এটা বুঝাইতে হয় অনেক সময়। অনেক সময় আত্মীয় স্বজনরাও বোঝে না কী করি। তো ভিডিও দেখাইতে হয়, দেখেন এটা আমি করি। সো আমার কর্পোরেট ট্রেনার। সো আপনি নিজেকে আইডেন্টিফাই ভাবে করেন না যে আপনি কর্পোরেট ট্রেনার? যদি কেউ জিজ্ঞেস করে যে সো আমি তো আসলে অনেক কিছু করি, যেমন কন্টেন্ট বানাই, তারপর আমাদের লার্জ লার্নিং ইভেন্ট আছে রাইজ অ্যাবাভ অল, তারপর আমাদের এইচআর কোম্পানি আছে ডন সামদানি এইচআর, আমাদের স্টাডি অ্যাব্রড কোম্পানি আছে ডিএস এডুকেশন, আমাদের বাচ্চাদের একাডেমি আছে, দেশের প্রথম এবং একমাত্র লাইফ স্কিল একাডেমি, টিনেজ লাইফ স্কিল একাডেমি। তো অনেক কিছু আমরা করার চেষ্টা করি, বাট আমার প্রধান এবং প্রথম পরিচয় হচ্ছে আমি একজন কর্পোরেট ট্রেনার। আপনার ক্যারিয়ারটা শুরু হয়েছিল কীভাবে কর্পোরেট ট্রেনার হিসেবে? না, আমি তো আসলে প্রথমে 2 বছর চাকরি করি অ্যাডকমে, উইচ ইজ এ লার্জ এজেন্সি। এরপরে 5 বছর আমি ছিলাম একটা ফরচুন 100 মাল্টিন্যাশনালে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল। 2013 সালে আমার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে। আমার পায়ে গুলি করে আমার গাড়ি ছিনতাই হয়, ইনফ্যাক্ট এই এলাকা থেকেই। হ্যাঁ, এই এলাকা থেকে। ওইটাই আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট ছিল আর কি। ওর পরে কাজে মন বসছিল না, ভালো লাগছিল না কোনো কিছুই। বসরাও বলছিল বের করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। সো আই হ্যাড টু কুইট। আই স্টার্টেড দ্য কোম্পানি অনেকটা চিপায় পড়ে। হ্যাঁ, আমার ফোর্সড এন্টারপ্রেনার, অ্যান্ড দেখতে দেখতে 10 বছর চলে গেল। So I started in advertising, then I was in marketing and sales in Philip Morris. Then now I'm a full-fledged trainer. এই জিনিসটা কিন্তু অনেক জোস না? অ্যাডভার্সিটি যখন কিছু নাই, যখন আপনার কিছু করতেই হবে, মানে কোনো উপায় নেই, তখনই গিয়ে আপনি বিজনেস শুরু করছেন। বিকজ লাইফের স্ট্রাগলটাকে বার করার সময় জাস্ট আপনি বিজনেসটাই আসছে প্রথম। No, absolutely. মানে অনেকে যেমন আমাকে হয়তো বাহবা দেয় যে মাল্টিন্যাশনাল জব ছেড়ে entrepreneur হওয়া, এবং অ্যাজ ইউ নো বিজনেস করা তো অনেক টাফ। ইটস দ্য টাফেস্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু ইউ। এবং কন্টিনিউয়াসলি লাইফটা ওয়েভের মতন আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। মানে ব্যবসায়ী জীবন অলওয়েজ একটা ঝামেলার মধ্যে, কিছু না কিছু না ঝামেলায় থাকে। রেভিনিউ নাই বা সেলস নাই বা লোক নাই, এই চাকরি ছেড়ে দিছো আজকে আসে নাই, ওই ভেন্ডর টাকা দেয় না, ক্লায়েন্ট টাকা দেয় না, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঝামেলা। তো ইটস সো হার্ড
তাহলে আপনি যদি ট্রুলি প্যাশনেট না হন, এন্টারপ্রেনার হিসাবে শুরু করা যায়, বাট সাস্টেন করা, পারসিস্ট করাটা খুবই ডিফিকাল্ট। তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল যে আই বার্ন মাই শিপস, হ্যাঁ, অর্থাৎ আমার আর কোনো ওয়ে ব্যাক ছিল না যাওয়ার, যে আমি আবার চাকরিতে ব্যাক করব। তো আমি আই গেভ মাই এভরিথিং টু ডেভেলপ দ্য বিজনেস। আর স্পেশালি আমাদের দেশে তো লার্নিং রিলেটেড বিজনেস করা অনেক টাফ, কেউ কিছু শিখতে চায় না, এন্টারটেনমেন্টে সবাই ইন্টারেস্টেড। সুপার, হ্যাঁ, সো আমাদের লার্নিং কন্টেন্ট কম দেখবে, লার্নিং ইভেন্টে কম আসবে। সো ইট ওয়াজ সো হার্ড ফর মি ব্রো। আমি এখনও যখন when I look back আমি মনে মনে হাসি যে আমি যদি এই বয়সে এখন শুরু করতাম আমি পারতাম না। Why is that? মানে তখন যে এনার্জি ছিল, আমি এখনও যেমন দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করি, 7 days a week উইদাউট এনি গ্যাপ। অনেকে এটা অ্যাগ্রি করেন আমার সাথে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার নাই, বাট আমি এটাই এনজয় করি। আমার ব্যালেন্সটা আমি আমার মতন করে করি। হ্যাঁ, যেমন ধরেন আই এম ওয়ার্কিং, যেমন এই উইকেন্ডে আই এম নট ওয়ার্কিং অন ফ্রাইডে বাট আই এম ওয়ার্কিং অন স্যাটারডে এভরি উইক। আমি আসলে আমি ওই মানে সমাজ বা আমাদের রেগুলার সিস্টেমে যেভাবে উইকেন্ড করা হয়েছে আমি ওটা মানি না। আই গিভ মাই সেলফ মাই ওন উইকেন্ড। আচ্ছা, কাজ থাকলে কাজ করবো, না থাকলে কাজ থাকলে কাজ করবো, না থাকলে করবো না। এবং একটানা যখন কাজ চলতে থাকে তখন আমার বডি একসময় নিতে পারে না, তখন মেবি আই উইল গিভ মাই সেলফ আ উইকেন্ড অন আ টিউসডে, মানডে, ক্যান বি এনি ডে, ইট ক্যান অলসো বি অন আ উইকেন্ডে, উইকেন্ড নেওয়া। আই মেক মাই ওন রুলস আর কি। আর আমরা যে ধরনের কাজে জড়িত দেখা যায় যে উইকেন্ডেই আমাদের বুকিংটা বেশি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ওভাবে চিন্তা করি যে কাজ করবো করবো করবো, যখন বার্ন আউট হয়ে যাবো তখন গিয়ে রেস্ট নেবো, আবার কাজ করবো করবো করবো, যখন গিয়ে বার্ন আউট হয়ে যাবো তখন রেস্ট নেবো। তার আগে রেস্ট, স্পেশালি এই যে আমার এই যে তো আরও বেশি, হ্যাঁ, এনার্জিটা আরও বেশি থাকে। সো যেটা আমি বলছিলাম যে অনেকে আমার সাথে অ্যাগ্রি করবেন এবং করার দরকারও নেই, কারণ প্রত্যেকের জীবন ডিফারেন্ট, জীবনের ম্যাপিংটা ডিফারেন্ট, প্রত্যেকের উদ্দেশ্য ডিফারেন্ট। আমি আসলে যেভাবে চিন্তা করি ওইটা হচ্ছে যে আমাদের জীবনটা খুব সীমিত। রানিং আউট অফ টাইম এভরি সিঙ্গেল ডে। তো সময় নাই সময় নষ্ট করার মতন। অ্যান্ড আই ফিল ভেরি রেস্টলেস এভরি সিঙ্গেল ডে। আই ফিল লাইক আই এম রানিং আউট অফ টাইম। তো এই কারণে আমি সর্বোচ্চ করার চেষ্টা করি, হ্যাঁ, সো দ্যাট আমি যেন আমার বুড়া বয়সে গিয়ে আমার আফসোস না হয় যে ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই শুড হ্যাভ ডান মোর, আই শুড হ্যাভ ওয়ার্কড হার্ডার। হ্যাঁ, রিগ্রেটটা যেন না হয়। দ্য বিগেস্ট ট্রেনার ইন দ্য ওয়ার্ল্ড টনি রবিন্স বলে যে দেয়ার আর টু কাইন্ডস অফ পেইন ইন দিস ওয়ার্ল্ড। একটা হচ্ছে পেইন অফ ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে দ্য পেইন অফ রিগ্রেট। এবং দেনও বলে যে তোমার জীবনে এই দুইটা পেইনের মধ্যে যে কোনো একটা পেইন চয়েস করতে হবে। হ্যাভ টু চুজ one of the two pains. Do you want the pain of hard work and discipline, or do you want the pain of regret? At the very end, he says, the pain of hard work and discipline comes in kgs. Achha. The pain of regret comes in tons. Super, super, yeah. So, আমি এটাই ভাবি যে আমি কি আসলে শেষ বয়সে অনুশোচনায় ব্যথা নিব? এর থেকে ভালো না যে আমি হার্ড ওয়ার্কে ব্যথাটা নেই। কালকে বাংলাদেশে খেলার পর আমি একটা স্টেটাস দিছিলাম, ওখানে লিখছিলাম একটা অনেক বড় সেইং আছে। জি, সেইংটা হচ্ছে যে ব্রেভ ম্যান নেভার রিগ্রেট মেকিং গোয়িং ফর ইট, এরকম কিছু, ঠিক আছে? সো এখান থেকে আসে জিনিসটা যে আমরা যদি রিগ্রেটটা অলওয়েজ বড় হবে, অলওয়েজ, যতই চেষ্টা করেন রিগ্রেটটা অলওয়েজ বড় হবে। আপনি যদি না যান জিনিসটা বা না করেন, আপনি বিজনেসটা না স্টার্ট করতে, আপনার কোনো পর্যায়ে একটা লাইফ রিগ্রেট থাকতো যে আমি একবার ট্রাই করে দেখতে পারতাম। এবং আপনার এই যে ব্রেভ ম্যান থেকে আমার মাথায় একটা কোট আসলো, যেটা খুব প্রিয় কোট আমি শিওর আমাদের অডিয়েন্সের খুব ভালো লাগবে। ওটা হচ্ছে টাফ টাইমস ক্রিয়েট টাফ মেন, টাফ মেন ক্রিয়েট ইজি টাইম, ইজি টাইমস ক্রিয়েট উইক মেন, weak men create tough times. অনেকে বলবে মেন কেন বললো, সো ইট ক্যান বি, ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ পিপল, বাট এখানে মেন বলতে মানুষ বোঝানো হয়েছে। সো এটাই আর কি, একটু টাফ টাইমস আপনার জীবনে দরকার, এবং ওই টাফনেস ওই টাফ টাইমস থেকেই আসে। আচ্ছা, আমরা টাফ টাইমসে যাই, তাহলে আপনি শুরু করছেন কবে? জি, আমি ডন সামদানি ফ্যাসিলিটেশন তো শুরু করলাম 10 বছর আগে। সো উইচ মিনস 2014-তে। Was that your first business? Yes. সো ওইটাই চাকরি ছেড়ে ওটাই শুরু করা হয়েছিল? চাকরি ছেড়ে ওটাই শুরু করেছে, এবং আমি জীবনে ভাবি নাই যে আমি ব্যবসায়ী হব বা আমি ব্যবসা করব। আমি জীবনেও ভাবি না, আমি জীবনে চাইও নাই। আমি চেয়েছিলাম শেজাদ মুনিম, বারু বাবা আপা বা আলী রেজা ইফতেখারের মতন, জাভেদ আখতারের মতন আমি বিগ কর্পোরেট হব।
হ্যাঁ আমি চাকরি করবো এবং বিশাল কর্পোরেট হব, আই ডোন্ট নো কিভাবে কি হয়ে গেল। So Don Samdani facilitation facilitation and consultation, right? So এটা অ্যাকচুয়ালি করে কি, লাইক আপনারা স্টার্ট করছেন কেমনে কি করে কি? সো আমরা বেসিক্যালি আমরা ট্রেনিং কোম্পানি, আমি স্টার্ট করি কর্পোরেট ট্রেনিং দিয়ে। আচ্ছা, at the age of what again, sorry? I started when I was 28, and so we started with giving and offering corporate training programs, soft skill training programs. আমি দেখতে পারলাম যে বাংলাদেশে একটা বিশাল গ্যাপ আছে, যেটা এখনও আছে। ওটা হচ্ছে আমরা টেকনিক্যাল স্কিলে খুব ভালো, অর্থাৎ যে মেকানিক ও মেকানিক্যাল কাজটা খুব ভালো করে করতে পারে, যে আর্কিটেক্ট সেটা আর্কিটেকচার যে কাজগুলা হোয়াট এভার ইটস কল্ড ওটা খুব ভালোভাবে করতে পারে। উই ল্যাক সফট স্কিলস, যে হাউ টু কমিউনিকেট, হাউ টু নেগোশিয়েট, হাউ টু গেট থিংস ডান। হ্যাঁ, উই ল্যাক মাইন্ডসেট, যে ওই মনের শক্তি, লেগে থাকার প্রবণতা, হার না মানার প্রবণতা, রাগ জিতটাকে কাজে লাগানো। হ্যাঁ, নট যে মানে ইউ গেট অ্যাংরি অ্যান্ড ইউ ওয়ার্ক হার্ডার। হ্যাঁ, মানে ওই জিনিসটা যে মাইন্ডসেট, মেন্টাল টাফনেস যেটা, হ্যাঁ মেন্টাল অ্যাজিলিটি বা লার্নিং অ্যাজিলিটি আমাদের অভাব, আমরা শিখতে চাই না, তড়িৎ শিখতে পারি না। এবং ডেফিনেটলি আমাদের গ্রুমিং, এটিকেট, হাইজিন এগুলো হিউজ গ্যাপ। তো আমি দেখলাম যে এখানে একটা ইউনিক অপরচুনিটি আছে বাংলাদেশে কাজ করার। সো আই স্টার্টেড দ্যাট। অনেকে আমাকে মোটিভেশনাল স্পিকার বা কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার ভাবে, বিকজ আই ইউজড সোশ্যাল মিডিয়া ফর প্রমোশনস। আপনি কি 10 বছর আগেই সোশ্যাল মিডিয়াতে ছিলেন যখন ফার্স্ট ডন সামদানি ফ্যাসিলিটেশন শুরু করা হয়েছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং আমি আজকে যে জায়গায়, এটার পিছনে আমি সম্পূর্ণ ক্রেডিট দেব সোশ্যাল মিডিয়াকে। উই ইউজড সোশ্যাল মিডিয়া অ্যাট দ্যাট টাইম, এবং আমি যখন শুরু করলাম তখন দেয়ার ওয়ার ভেরি লেস প্লেয়ার্স ইন দ্য মার্কেট, ইনফ্যাক্ট নোবডি to utilize social media for learning at that scale. I think directly B2B corporate trainers আছে, মানে ডিরেক্টলি যে বিজনেসকে রিচ করে, বাট সোশ্যাল মিডিয়ার থ্রুতে একটা ব্র্যান্ড বানায় রিচ করাটা এরকম মনে হয় কম। হ্যাঁ, এটা কম। এবং আমি একদম ডে ওয়ান থেকেই এটা আমি ক্রেডিট দিব আমার ফিলিপ মরিস এক্সপিরিয়েন্সকে, যেখানে আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড নিয়ে কাজ করেছি, টোব্যাকো ব্র্যান্ড। ওখানে আমি ব্র্যান্ড আর্কিটেকচার বা ব্র্যান্ডিং বা ব্র্যান্ড কনসিস্টেন্সি, ব্র্যান্ড পার্সোনালিটি এগুলা আমাদেরকে শেখানো হয়েছে। সো ওয়েন আই স্টার্টেড দ্য বিজনেস, ওই লার্নিংগুলো আমার মধ্যে ছিল। তো ওই লার্নিংগুলোকে আমি ইউটিলাইজ করে একদম ডে ওয়ান থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি দেশের সর্ববৃহৎ লার্নিং ব্র্যান্ড তৈরি করবো। এবং লার্নিং মানে নট লাইক এডটেক অর সামথিং, বাট কর্পোরেট ট্রেনিং। আপনি তো কেটার করতেছেন একটু বড় যারা তাদেরকে, সো দ্যাটস 22 ইয়ার প্লাস অর 24 প্লাস 25 প্লাস। হ্যাঁ, আমার মার্কেটটা প্রিডমিনেন্টলি কর্পোরেটস। ভালোই বড় ধরতে গেলে। সো আপনার জন্য এডটেক ওই রকম না, বাট ইটস স্টিল আ লার্নিং কার্ভ, লাইক আ লার্নিং সেন্টার টাইপের। ইয়া, এক সময় গিয়ে তো মানে আমি যেমন এডটেক প্ল্যাটফর্মগুলোতে আমার কন্টেন্ট বা আমাদের কোর্সেস আছে। আচ্ছা, বাট হাউএভার আই এম স্টিল বিগ ইন অফলাইন আর কি ট্রেনিং। বাট এক সময় যখন আমি আরও বড় হব, আমার বয়স আরও বাড়বে, আমাদের অলরেডি অর্গানাইজেশনে এখন জুনিয়র ট্রেনার তৈরি হওয়া শুরু করছে। ইনফ্যাক্ট লাস্ট 9 বছরে আমি করতে পারিনি এরকম। এই বছর থেকে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি। ট্রেনার তৈরি করছি আরও, কারণ আমার জীবনের উদ্দেশ্য যে আমি এক সময় গিয়ে ফ্র্যাঙ্কলিন কভি মতন হয়ে যাব, টনি রবিন্স হয়ে যাব, হ্যাঁ, বা ডেল কার্নেগি হয়ে যাব, যে আই উইল ডাই বাট মাই নেম উইল লিভ অন, দ্য কোম্পানি will live on, and there will be hundreds of trainers, training people worldwide or whatever. হ্যাঁ, এরকম একটা স্বপ্ন দেখি। তো অনেকে মনে করে যে কোম্পানি যেহেতু আমার নামে ডন সামদানি, আমি হয়তো আমার মধ্যেই, বাট এটা বোঝে না যে আই উইল বি লাইক আ ডেল কার্নেগি, যেখানে লার্জেস্ট ট্রেনিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, উইথ 500 ট্রেনার্স। তো that's my vision. Crazy. আমি এটা তখন থেকে চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে at 28 year old আপনি যখন ট্রেনিংয়ে ঢুকতেছেন, আপনাকে মানুষ কখনো জাজ করতো না যে এ তো বাচ্চা? রিভার্স মেন্টরিং, যেমন এটা একটা নতুন কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে যে মেন্টর যে তোমার থেকে বয়সে বড় হবে সবসময় এমনটাও নয়। এমনও হতে পারে যে একজন 60 বছরের মানুষ একজন 35 বছরের ছেলের থেকে সোশ্যাল মিডিয়া শিখছে। সো এটা রিভার্স মেন্টরিং। সো আমি যখন শুরু করলাম, আমি একটু আগে যেটা বলছিলাম যে ইট ওয়াজ সো টাফ অ্যান্ড ইট ওয়াজ সো হার্ড দ্যাট প্রায় মনে হতো যে লেটস গিভ আপ, এগুলো ছেড়ে দিয়ে একটা ভালো চাকরি টাকরি নেই। বাট আই কুড সাস্টেইন বিকজ আমার মানে একটু রাগ জিত বেশি। তো রাগ জিতটা খালি ওই বউয়ের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে চেঁচামেচি ওইটাতেও না, রাগ জিতটা আমার কর্মক্ষেত্রেও বেশি, যে আমি
আমার একটা ক্লায়েন্ট কাজ না দিলে আমি আরও রাগ করে আরও বেশি কাজ করি। হ্যাঁ, আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করলে আমি রাগ করে আরও বেশি কাজ করি। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রল করলে আমি রাগ করে $100 বুস্টিং দিই তাদেরকে টার্গেট করে। সো এই ধরনের পাগলামিটা ছিল। হ্যাঁ, দ্যাট লেড ইনটু দিস কাইন্ড অফ কনসিস্টেন্সি বা পারসিস্টেন্স বলতে পারেন। তো সবসময় এরকম হয়েছে যে ধরেন আমি একটা বিয়ের দাওয়াতে গেলাম, এই ডন আসছে, এই ডন আসে বসো, এই ডন আমরা খুব আপসেট, একটু মোটিভেট করো। তো এই ধরনের একটা দুষ্টমি বা এই ধরনের একটা মানুষের টিটকারি হাসাহাসি, আই থিঙ্ক ব্যবসাটা করা বা ব্যবসা গ্রো করানোর থেকেও টাফ ছিল পিয়ার প্রেশারটা। আত্মীয় স্বজনের হাসাহাসি, আব্বাকে বলা ও কী করে, কী করলো, কী জানি করে, মানে নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ডুইং, সো ক্রিটিসাইজিং যে, এবং আমার ফিল্ডে তো আমি বাদে কেউ নাই অ্যাট দ্যাট টাইম, তো কম্পেয়ারও করতে পারতেছে না, আব্বা আম্মাও বুঝাতে পারে না হয়তো যে আমি কী করি। হ্যাঁ, তো এগুলো নিয়ে অনেক মজার গল্প আমি আমার ট্রেনিংয়েও বলি, যে আব্বার মসজিদ সমিতির গল্প, যেখানে তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে ছেলে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, এনজিও কর্মী, গভর্নমেন্ট অফিসার, আপনার ছেলে আসলে কি করে? আব্বা বলে ট্রেনার। তখন জিজ্ঞেস করে কোন জিমের ট্রেনার? আব্বা বলে না, ও তো জিম ট্রেনার না, ও তো কর্পোরেট ট্রেনার। এটা কি জিনিস, কি বানায়? প্রোডাক্ট দেখতে চায়, আব্বা প্রোডাক্ট দেখাতে পারে না। সো ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং জার্নি। আই থিঙ্ক মানুষের জাজমেন্টটা অনেক বেশি ম্যাটার করে আমাদের সবার ক্ষেত্রে। এটা সবার লাইফে থাকে, যে যাই করুক, কন্টেন্ট ক্রিয়েটর হোক, স্পেশালি এমন কোনো ফিল্ডে কাজ করা যেটা সোসাইটি অ্যাকসেপ্ট করে না, যেমন এটা। সো এটাকে কিন্তু সোসাইটি অ্যাকসেপ্ট করে না এমন না, সোসাইটি জানেই না এটা কি। হ্যাঁ, সোসাইটিকেও আমি ব্লেম দিব না, বিকজ আসলে কেউই চায় না আউটলায়ার হতে। হ্যাঁ, আমাদের বাবা মারা তো আমাদেরকে ভালোবাসে বলেই চায় না যে আমরা কোনো ভুল ডিসিশন নেই, এবং ওরা এটাও বোঝে যে আমাদের তো রানিং আউট অফ টাইম, কারণ ওরাও তো আমাদের যে বয়সে অনেক বড় বেশি, তো ওরা বোঝে যে আমরা আমাদের ইউথটা যেন নষ্ট না করে ফেলি, কারণ এই সময়টা কখনো ফেরত আসবে না। তো এই কারণে ওরা চায় না যে আমরা একটা রিস্ক নিয়ে ধরা খাই, তাই না? এই কারণে ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, বা আমি কর্পোরেট ট্রেনার হই, বা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক না কেন, এইগুলা তো হাই রিস্ক প্রফেশন। তো এত রিস্কে না গিয়ে যদি আপনি একটা সেফার, মোর কনভিনিয়েন্ট, কনভেনশনাল প্রফেশনে যাই, লাইক বিকামিং আ ডক্টর অর ইঞ্জিনিয়ার অর আ ব্যাংকার অর আ এনজিও ওয়ার্কার অর আ বিসিএস দিয়ে আ সিভিল সার্ভেন্ট, ইজ ইট বেটার দ্যাট অ্যাটলিস্ট ইউ মিনিমাইজ দ্য রিস্ক? তো আমি আসলে আমার সোসাইটিকে বা আমাদের বাবা মাদেরকেও দোষারোপ করতে পারি না, তারা আমাদেরকে ভালোবাসে বলেই না। বাট এখানে আরেকটা ক্ষেত্র, আরেকটা লাইনও আছে, সেটা হচ্ছে যে মানুষজন চায় আপনি তেমনই হন যেটা তাদেরকে সবচেয়ে বেশি স্যুট করবে। হ্যাঁ, ওই তো, মানে উপরে নিচে থাকলে আপনার আউটলায়ার হলে আপনাকে টেনে বেল কার্ভের ভিতরে এনে ওই অ্যাভারেজের মধ্যেই আনবে। ওই যে হার্ড থিওরি বলে, যে আপনি মনে করেন আপনি দেখবেন যে অনেক গরু হেঁটে হেঁটে যাচ্ছে টেক্সাসে, হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে, তা আপনি যদি গিয়ে কোনো গরুকে জিজ্ঞেস করেন যে ভাই কই যান, ভাই কই যান, অ্যান্ড সাপোজ যে গরুটা যদি কথা বলতে পারতো, সে মাথা ঘুরে বলতো কেন, সবাই যেদিকে যায় সেখানেই যাই। সো ও নিজেও জানে না ও কেন কই যাচ্ছে, সবাই ওদিকে যাচ্ছে, নিশ্চয়ই এটাই রাইট ওয়ে, সেও ওদিকেই যাচ্ছে। ইটস কল্ড হার্ড থিওরি। তো একসময় সিএসসি বলে না, কম্পিউটার সায়েন্সের এরকম হার্ডস ছিল, দেন বিবিএর হার্ডস, এখন আমাদের হয়তো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হবার একটা হার্ড তৈরি হবে, কদিন পর অন্য কিছু হবে, তো এটা অলওয়েজ থাকবেই। এটা থাকবে। আমি অনেকটা আপনার সাথে রিলেট করতে পারি এগুলো, কেন জানেন? বিকজ আমি ছোট্টবেলায়, সো আমি 14-15 বছর আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করেছিলাম। বাংলাদেশে তখন ফ্রিল্যান্সিং অনেক কম, মানে ইটস ভেরি নিউ। তখন আপনার আপওয়ার্ক ছিল না, ওই যে ওডেস্ক ছিল, ওই সময় শুরু করেছিলাম। তো আমি যখন বয়স, তারপর আমি ড্রপ আউট করে গেছি, ইউনিভার্সিটি করি নাই। সো আমাকে সারা জীবন সবাই জিজ্ঞেস করছে তুমি কি করো। আমি যেটা বলি ওরা বুঝে না আমি কি করি। আমার মাও বলতে পারে না আমি কি করি, বুঝাইতে পারতো না আর কি। সো অনেক রিলেটেবল জিনিসটা। And of course, because you are an outlier as well, and you are in a non-conventional career as well. তো আমাদের non-conventional career problem হলো যে until unless you reach a certain level of success, it's very invisible what you do. So that is the problem. হ্যাঁ, অনেক তো কন্টেন্ট ক্রিয়েটর হবে, বাট ওই টপে উঠা, becoming that 1%, only then you unleash that income, you unleash that potential. So top 1% হওয়াটা তো becomes very very tough. It's like becoming a footballer.
যে টপ 1% না গেলে আপনি আসলে কিছু না, এবং ওই টপ 1% ইনকাম দেখা যায় বাকি 99% চেয়েও বেশি ও একার। হ্যাঁ, সো ওই প্রবলেমটা তো যে কোনো নন কনভেনশনাল ক্যারিয়ারে পুরোই স্পোর্টসের মতো, পুরোই। হ্যাঁ, অনেকটা আমি মনে করি অনেকটা স্পোর্টসের মতন। আমারও মনে হয় অনেকটা স্পোর্টসের মতোই। আরেকটা জিনিস যেটা আমি আপনাকে ভাইয়া বলবো যে আই এম আ হিউজ রেসলিং ফ্যান, আই হ্যাভ বিন অলওয়েজ আ রেসলিং ফ্যান। মাঝখানে এখন অবশ্যই কমে গেছে, বাট রিসেন্টলি দ্য রক রিটার্ন করতে আমি আবার রেসলিং দেখতেছিলাম। তো এখন তো লোগান পল আছে রেসলিং এ। হ্যাঁ, এখন তো লোগান পল আছে রেসলিং। হ্যাঁ, লোগান পল আছে, বাট আই এম আ হিউজ আন্ডারটেকার ফ্যান। এবং এই আন্ডারটেকারের জীবন থেকে আমার যেটা লার্নিং ওটা হচ্ছে লংজিভিটি। দেখবেন যে আমাদের মতো নন কনভেনশনাল ক্যারিয়ারে অনেকে আসবে, চলে যাবে, ঝড়ে আউট হয়ে যাবে। এমনি তো আমাদের শেলফ লাইফ কম, সো কীভাবে আমি এই আন্ডারটেকারের মতোই 30 বছর রেইন করব, রুল করব। সো ওর জীবন থেকে এটা দেখা যায়। আপনি দেখবেন, আপনি যদি রেসলিং দেখে থাকেন দেখবেন যে আন্ডারটেকার কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ইভলভ করছে। ও কিন্তু আন্ডারটেকার পার্সোনা ধরে রাখছে, বাট ও কিন্তু তার গেট আপ চেঞ্জ করছে, ওর ওয়ার্ড্রপ চেঞ্জ করছে, মাঝখানে আমেরিকান ব্যাডাস হয়েছে, দেন আবার আন্ডারটেকার ফর্মে ব্যাক করলো। মানে ও কিন্তু 30 years হি ওয়াজ দি টপ ডগ। 30 বছর, এটা কিন্তু জোক না, একটা ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ব্র্যান্ড ছিল একটা। এবং ইফ ইউ থিঙ্ক অফ দ্য ব্র্যান্ড যে হি ইজ ডেড ম্যান, দেন হোয়াট? মনে হচ্ছে যে ক্যারেক্টারটা হয়তো মারা যাবে 2-3 বছর পরে, বাট ওই ক্যারেক্টারটাকে 30 বছর ধরে রাখা এবং 30 বছর গেমের টপে থাকা, বিং দ্য এপেক্স, দ্য পিনাকেল অফ দ্য রেসলিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা মারাত্মক লার্নিং। সো আমিও চিন্তা করি যে আমি 10 বছর ক্রস করে ফেললাম, আরও নেক্সট 20 বছর, মানে 30 বছর আমি কিভাবে টপ ডগ থাকবো, কথা। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে আপনি যদি আসলে শিখতে চান, রেসলিংয়ের মতন একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম থেকেও আপনি শিখতে পারেন 100%, অবশ্যই। আর যদি শিখতে না চান, আপনাকে হার্ভার্ড MIT থেকে পড়া আনলে আপনি কিছু শিখবেন না। সো ইটস আ মাইন্ডসেট। আমি এই সেম জিনিসটা আমি দেখি হচ্ছে আপনার মেসি আর রোনাল্ডো যদি বলেন, বা রজার ফেডারার যদি বলেন, অনেক সিমিলার। খেলাটা যদি ওরা ইয়াং বয়সে যেভাবে খেলতো আর বড় বয়সে এসে যেভাবে খেলে, অ্যাডাপ্ট করছে যেভাবে, যত ডিফারেন্ট ভাবে। রোনাল্ডো কিন্তু সারা জীবন উইংয়ে খেলে আসছে শুরুতে, 2011-12 পরের থেকে ওরা আস্তে আস্তে উইং থেকে মাঝখানে ঢোকা শুরু করছে, স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করছে। মেসি আগে অনেক ড্রিবলিং করতো, আস্তে আস্তে ড্রিবলিং কমায় সেট পিসেসে ব্যাটার হয়েছে, খেলা লং শটসে আরো ব্যাটার হয়েছে। লংজিভিটি বাড়ানোর জন্য আপনার অন্য জিনিস, অন্য স্কিল বাড়াইতে হবে, অন্য অ্যাডাপ্ট করার জন্য বাড়াইতে হবে। ফেডারারও কিন্তু সিমিলার, আমি জানি না, রজার ফেডারারও কিন্তু সিমিলার। ও সার্ভস আরও বেটার করছে। সো সবাই অ্যাডাপ্ট করা শিখে, এর জন্য এই নামগুলো আপনি নিতে পারছেন যে ও আসলে ওই যে কি বলে ওয়ান হিট ওয়ান্ডার না। ইভেন ইফ ইউ লুক এট মিউজিশিয়ানস ধরেন কোল্ডপ্লে, মানে আমি এবার থাইল্যান্ডে কোল্ডপ্লে কনসার্ট দেখে ভাই আমি না মানে অবিশ্বাস, মানে I cannot explain until unless you see it yourself. It's that good. It's that good. আচ্ছা, নাহলে বলা তো যাবে না। তো আপনি দেখেন ও 500 কনসার্ট করছে, কথা। হ্যাঁ, ও ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করে বেড়াচ্ছে। ওর গান ওই আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন ওই ইয়ালো বের হলো, এখনও আমি ইয়ালো শুনি এবং এখনও মনে হচ্ছে একদম ফ্রেশ একটা গান। এবং ও দেখেন ও EDM গানও বানাইছে, যেখানে ও EDM ব্যান্ডই না, তাই না? স্কাই ফুল অফ স্টারস। তো ও যেভাবে দেখেন যুগের সাথে তাল মিলে অ্যাডাপ্ট করছে। তারপর এখন যেমন 2024 সালে এসে সে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতেছে, ও কার্বন ফুটপ্রিন্ট নিয়ে কথা বলতেছে, ও কনসার্টে কার্বন এমিশন কমাচ্ছে এবং ও টার্গেট অ্যাচিভ করে ফেলছে। হ্যাঁ, সো এটাই, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, ইউ গো টুগেদার অ্যান্ড ইউ অ্যাডাপ্ট to the changing environment and you stay relevant to the changing times and understand who is your audience and you change your content based on the audience's changes or whatever. So that's actually a very interesting বেসিক্যালি টাইমের সাথে চেঞ্জ হওয়াটা, টাইমের সাথে অ্যাডাপ্ট করা। আচ্ছা, আমরা আবার কর্পোরেট ট্রেনিংয়ে যাই। আপনার কর্পোরেট ট্রেনিং আমার একটু যদি বুঝাই দেন, কর্পোরেট ট্রেনিং ওয়ার্ক করে কেমন? আচ্ছা, সো বেসিক্যালি একটা অর্গানাইজেশনে বিভিন্ন রকম স্কিল গ্যাপস থাকে, মাইন্ডসেট গ্যাপস থাকে। যেমন আমি আজকে একটা লার্জ ব্যাংকে গিয়েছিলাম একটা মিটিংয়ে, তো ওখানে আমাকে ওনারা বলছিল যে তাদের 100-র উপরে ব্রাঞ্চ, ওটার মধ্যে তাদের অবজারভেশন হচ্ছে 40% অফ দ্য ব্রাঞ্চ ম্যানেজার্স আর পারফর্মিং ভেরি নাইসলি, 60% আর নট। তো আমি যখন জিজ্ঞেস করলাম কী প্রবলেম, তখন বলছে দায়িত্ববোধের অভাব,
ও সকালে মর্নিং হার্ডেল করতে গিয়ে অ্যাটাক করে টিমমেটদেরকে, ও ডেডিকেট করতে পারে না, ও ফিডব্যাক দিতে জানে না, আর কিছু কিছু ম্যানেজাররা ডেলিগেট না করে নিজেই সব কাজ করে, ও গ্রো করতে পারে না। তো অনেক ধরনের প্রবলেম যখন বলে, আমরা ওই প্রবলেমগুলোকে নিয়ে মডিউল বানাই যে ঠিক আছে ওদের মধ্যে টিম বিল্ডিংয়ের অভাব, আমি একটা গেম খেলাবো, খেলে আমি টিম বিল্ডিংটা শেখাবো, সেখানে আমি বলবো যে ওয়াই বিল্ডিং টিমস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট ফর দ্য অর্গানাইজেশন অনলি বাট অলসো ফর ইয়োর সেলফ, বিকজ তুমি একা সব পারো না। কথায় কথা আমরা এভাবে মডিউল বানাই, আমরা লার্নিং ইন্টারভেনশন করি, আমরা প্রি ট্রেনিং পোস্ট ট্রেনিং কী হবে এগুলো করার চেষ্টা করি। ট্রেনিং পরে আমরা ফিডব্যাক নিয়ে আমরা মনিটর করি পারফরমেন্স, এভালুয়েশন করি যে তার সেলস বাড়লো নাকি, বা তার চার্নিং অর্থাৎ লোক চলে যাওয়া কমলো নাকি, কিছু একটা আমরা মানে ডিপেন্ডিং অন দ্য টপিক অ্যান্ড দ্য টার্গেট গ্রুপ আমরা মনিটর করার চেষ্টা করি। এভাবে করে আমরা লোকজনকে ডেভেলপ করার চেষ্টা করি। ইট ইজ দ্য সেম অ্যাজ কাউন্সেলিং। কাউন্সেলিংয়ে 1-to-1 আপনি গিয়ে একটা কথা বলবেন, আপনি কাউন্সেলার আপনাকে বলবেন আর এটা করো সেটা করো। ট্রেনিংটা হ্যাপেন্স ইন আ লার্জার গ্রুপ, যে 30-35 জন, এবং ইটস মোর আমাদের একটু মেনটেন করতে হয়। আমি বেশি হাই থটে উঠে গেলে মানুষের মাথা উপরে যায়, আমি বেশি নিচে নেমে গেলে মনে করে আমি কিছু জানি না। সো আমার অডিয়েন্স অনুযায়ী নিজের রূপ বদলাতে হয়, এবং একটা how to, it's an art, it's a very difficult art. It's a very difficult kind of performance that you need to do. আচ্ছা, যখন লেটস সে ট্রেনিং করাইতেছেন, আপনার অডিয়েন্স এমপ্লয়িজ বেসিক্যালি কেমন রিসেপটিভ হয়, কেমন? কারণ হওয়ার তো কথা না, আমাকে যদি হঠাৎ করে এসে কেউ মানে ট্রেনিং করায়, একটা আমি কোথাও চাকরি করতেছি, অনেক অনেক ভালো হইতে হবে যে আমি বসে শিখবো সারাদিন কাজ করার পর, অনেক ভালো হইতে হবে, মানে অনেক ফান হইতে হবে জিনিসটা, ওইটাকে আপনারা ট্যাকল করেন কেমন? সো বেসিক্যালি প্রথম দিকে আরো ডিফিকাল্ট ছিল। আমি তো এখন হয়তো ব্র্যান্ড বিল্ড করছি বলে হয়তো অনেকে জানে যে এমনিই না, মানে তারপরও আই ফেস আ লট অফ নেগেটিভিটি ইভেন নাও এট দিস স্টেজ। বাট প্রথম দিকে এমনি বসে থাকে, আচ্ছা শেখাবে কি শেখাবে, 20 বছর ধরে কাজ করি কি জানে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বসে থাকে না, আই ক্যান রিড ইট। এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট, আমি ভালোভাবে বলছি। এবং যখন আস্তে আস্তে সময় যায় তখন এরকম থেকে একটু এরকম হয়, একটু এরকম হয়, একটু এরকম হয়, দেন একটু এরকম খুলে দেন ডায়েরিটা খুলে দেন নোট নেওয়ার চেষ্টা করে, দেন এরকম হয়, দেন হাসে, দেন সবার সাথে মিশে কাজটা করে। সো আমাদের অনেক ধরনের টেকনিক থাকে। আমরা আইস ব্রেকার করি, প্রথমে ওর বরফটাকে ভেঙে ফেলি। আমরা ওকে বোঝাই যে লার্নিং ইজ দ্য অনলি ট্রুথ, যে আপনি যদি আজকে ট্রেনিংয়ে কিছু শেখেন এটা কার লাভ ভাই, এটা আপনার লাভ। সো যেহেতু সারাদিন এখানে থাকতে হবে, 8 ঘন্টা ফুল ডে ট্রেনিং হবে, বি আ স্পঞ্জ অ্যান্ড টেক ইন এভরিথিং। হ্যাঁ, এগুলো আমরা বুঝাই। ও বোঝাবো যখন ও শুনে যে ও দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তারপর আমরা বিভিন্ন ধরনের কথা বলি। আমি অন্য একটা পডকাস্ট সেটা বলেছিলাম যে সাকিবের কোচ তো সাকিব থেকে বেটার না, বা শুমেকারের কোচ তো শুমেকার থেকে বেটার গাড়ি চালায় না, তাই না? বা মেসি কোচ বা রোনাল্ডো কোচ তো ওর থেকে বেটার না। হ্যাঁ, বাট কোচ তো কোচের তো কথা শুনে, কোচ যদি বলে এখন লাভ দিবে, রাইট? বা আপনি যদি উসাইন বোল্ট ফাস্টেস্ট রানার ইন দ্য ওয়ার্ল্ড, ওর কোচকে দেখবেন মোটা, নড়তে চড়তে পারে না, বাট ওখানে উসাইন বোল্টের কোচ। তো অডিয়েন্স আপনারা গুগল করে দেখতে পারেন যে উসাইন বোল্টের কোচ আসলে কে। সো তার মানে কি, ট্রেনার কিন্তু আপনার থেকে বেশি জানে না হয়তো, বা ট্রেনার কথা বলার আর্টটা জানে, ট্রেনার এঙ্গেজ করা আর্টটা জানে। এবং একটা কর্পোরেট ট্রেনারের সবচেয়ে বড় গুণ হচ্ছে ও কত তাড়াতাড়ি এবং কত ইজিলি তার পার্টিসিপেন্টদের সাথে এঙ্গেজ হয়ে যেতে পারে, সিঙ্কে চলে আসতে পারে। ইট ইজ নট যে কন্টেন্টে ও মনে হয় আহামরি কিছু একটা বলছে। অফকোর্স ভালো কিছু তো বলবেই, নাহলে তোর দোকান বন্ধ, নো ওয়ানস গনা লিসেন, নো ওয়ানস গনা রিহায়ার, রাইট? এবং সে কন্টিনিউয়াসলি নতুন জিনিসপত্র পড়ে, জানে, নিজেকে আপগ্রেড করে, নাহলে তো ট্রেনার হয়ে যাবে না, রাইট? হাউএভার আমি হিউজ একটা ভালো কন্টেন্ট জানি, বাট আমার ডেলিভারি স্কিলস জঘন্য। আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি না, আমি অডিয়েন্সের রিয়েলিটি বুঝি না। হ্যাঁ, যেমন অনেকেই দেখা যাবে পার্শ্ববর্তী দেশ থেকে ট্রেনার আনে, বাট হরেবল ফিডব্যাক, বিকজ বাংলাদেশি হওয়াতে, বাংলা ভাষাভাষী হওয়াতে, আমাদের বাংলাদেশে যে বাস্তবতা এবং ভিতরকার যে পলিটিক্সটা এবং ভিতরের যে আমাদের কিছু কোড ল্যাঙ্গুয়েজ, কিছু ব্যাপার স্যাপার যে আছে, যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, হ্যাঁ, এই যে গভর্নমেন্ট পার্টি অ্যাফিলিয়েশন, ছেলে মেয়ে, এই যে একটা যে ব্যাপার, যে বাংলাদেশি পালসটা বোঝা, ট্রেনার যত বেশি তার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, সে তত ভালো ট্রেনার। স্টোরিটা যত কানেক্ট করে, এক্স্যাক্টলি, কালচারটা না বুঝে স্টোরি কানেক্ট করা যায় না, কালচারটা বুঝলে স্টোরিটা কানেক্ট করা ইজিয়ার। সো আমার প্রথম কাজ থাকে ওইটাই, টু ব্রেক দ্য আইস, টু মেক দেম ফিল part of the community, to come down to their level or go up to their level, to have a synchronization with them, এবং আস্তে আস্তে বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতে থাকে।
তখন আই ক্যান সি যে আমি যেখানে হাঁটি ওদের মাথা ঘুরতেছে, চোখ ঘুরতেছে, দে টেকিং দ্য নোট, বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন চলে আসে, চোখে স্পার্ক চলে আসে। সো তখন আমি বুঝি ওকে ইটস ডান, দেন আই উড এনহ্যান্স মাই ডেলিভারি and go into deeper things. একদম বিসমিল্লাতেই হেভি থিওরি করি না। বুঝতে পারছি ফার্স্টে একটু কানেক্ট করে তারপর অ্যাডভাইসগুলো যাওয়ায়। আপনার এই যে এইগুলা এই কর্পোরেট ট্রেনিং বিজনেসটা আমরা যদি একজন কেউ শুরু করে, ঠিক আছে, সো হাউ ডাজ ইট ওয়ার্ক? আপনি যেমন আপনি প্রথমে নিজে শুরু করছিলেন, নিজেই ট্রেনিং করতেন, এখন আস্তে আস্তে আপনি চেষ্টা করতেছেন জানি আপনি আরো ট্রেনার্স বিল্ড করতে পারেন। হ্যাঁ, চেষ্টা করতেছি, মানে সফল না। আচ্ছা, জানি ট্রেনার্স বিল্ড করতে পারেন, ওখান থেকে জানি আপনি ট্রেনার্সদেরকে ট্রেন করবেন, যেন ট্রেনার্স অন্যদেরকে ট্রেন করতে পারে। Absolutely. So আমি নিজেও ট্রেন করব at a higher price point, and then there will be other trainers at different price points and specialized trainers যেগুলো আমি স্পেশালাইজ না। আচ্ছা, বুঝতে পারছি। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? আপনার একটা যদি কেউ শুরু করে, এই কোম্পানিজগুলো যখন একটা কর্পোরেট ট্রেনার্স হায়ার করে, আপনার যে ডন সামদানি কনসালটেন্সি ফ্যাসিলিটেশন কনসালটেন্সি থেকে, ওরা কি লাইক সেশন ওয়াইজ চার্জ হয় নাকি এটা আপনার কন্ট্রাক্টে থাকে, লাইক এরকম অনেকগুলো ট্রেনিং সেশনস হবে? সবই হয়, জাস্ট লাইক এনি আদার বিজনেস। যেমন ওয়ান অফও হয়, লার্জ কন্ট্রাক্টও হয়, রিটেইনারশিপ টাইপের, যে তুমি প্রতি মাসে একটা করবা, কত নিবা, এরকম কথা বলে। অনেক সময় একটা রিলেশনশিপে তৈরি হয়। আমার অনেক ক্লায়েন্টগুলো যেমন ইস্টার্ন ব্যাংক আমার খুবই মানে ফেভারিট ক্লায়েন্ট। 2016 সাল থেকে আমি কাজ করি। প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এগুলা, এখান থেকে H&M, মানে অনেক ক্লায়েন্ট আছে যে আমি দেখা যাচ্ছে 16-17 সাল থেকে কাজ করি, এখনও করতেছি। সো একটা রিলেশনশিপ হয়। তখন অনেক সময় এমনও ক্লায়েন্ট আছে যে আমাকে মডিউলও দেখতে চায় না, জানেন, ফোন দিয়ে বলে, আইডন আমাদের বুঝছো ম্যানেজমেন্ট ট্রেনিংগুলো হায়ার করছি, হ্যাঁ ওদের এইগুলো ইস্যু আছে, তো তুমি এগুলো একটু কভার করো, বুঝছো, ওদেরকে একটু বুঝাও। ওরা অস্থির হয়ে যায়, হ্যাঁ চাকরি ছেড়ে দিতে চায়, আগে বুঝে না কিছু, ওদেরকে একটু লংজিভিটি বুঝাও, হ্যাঁ হ্যান এভাবে বলে দেয়। আমি আমার মতো যা ইচ্ছা করি। ক্লায়েন্ট হ্যাজ দ্যাট ট্রাস্ট যে, এবং মাঝে মাঝে কেউ মনিটর করতেও আসে না, সকালবেলা এসে শুরু করে দেয়, ওই ডন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বিসন্ধ্যার দিকে আসবো, হ্যাঁ চলে যায়। বিকজ দে হ্যাভ দ্যাট ট্রাস্ট যে ও শুধু টাকার জন্য ট্রেনিং করে না, হি ওয়ান্টস টু ক্রিয়েট আ লেগেসি অ্যান্ড ওয়ান্টস টু বিল্ড দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন দ্য কান্ট্রি। ও ভালো করবেই, বিকজ একটা পার্টিসিপেন্ট গিয়ে বাইরে বলবে যে ইট ওয়াজ আ রাবিশ ট্রেনিং, আমি এটা চাই না, আমি এটা সহ্যই করবো না। সো আমি আমার সর্বোচ্চ করবো যেন ট্রেনিং প্রোগ্রামটা ভালো হয়। সেই কারণেই দেয়ার আ রিপিট ক্লায়েন্ট লিস্ট। এই বিজনেসটা তখনই ওয়ার্ক করে যদি আপনার মতো কেউ একজন 4-5 বছর অলরেডি এক জায়গায় কাজ করে আসছে, বড় কোথাও জব অলরেডি করে আসছে, ডিরেক্টলি কোনো কনসালটেন্সি বিজনেসে মানে ঢুকা, কর্পোরেট ট্রেনিং বিজনেসে প্রবলি কেউ ঢুকতে পারবে না। ঠিক এরকম না, মার্কেটে এখন অনেক ধরনের ট্রেনার্সদের ভরে গেছে। যেমন খুবই ফানি, একজন ট্রেনার প্রচুর সেলসের কন্টেন্ট বানাচ্ছে এবং সেলস ট্রেনিং করাচ্ছে, এবং অর্গানাইজেশনরা তাকে কম টাকা দিয়ে হোক বা কোনো একটা নেপোটিজম বা কোনো একটা করাপশন করে হোক হায়ার করছে, বাট উনার এন্টায়ার ক্যারিয়ারের কোনো সেলস এক্সপিরিয়েন্স নাই। বলে যে না আমি অমুক জায়গায় চাকরি করছি, ওখানে তো আমার কিছু না কিছু সেল করতে হয়েছে, বাট দ্যাটস নট সেলস। এক্স্যাক্টলি, এটাই আমার কোশ্চেনটা ছিল। খুবই আজগবি জিনিসপত্র বাংলাদেশের মার্কেটে ঘটে, যেটা আপনি হাসবেন যে ভাই এটা কি, কেমনে সম্ভব, কি হইতেছে, কিভাবে সম্ভব এটা, যে সামওয়ান কন্ডাক্টিং আ সেলস ট্রেনিং উইদাউট এনি ফিল্ড সেলস এক্সপিরিয়েন্স, যে এই রোদের মধ্যে, এই মার্চে মের গরমে পিচ থেকে আগুন উঠতেছে, হ্যাঁ দোকানে 30টা কল, আউটলেট সেলস কল করে, এই দোকানদারের সাথে কথা বলে, ডিলার ডিস্ট্রিবিউটর ম্যানেজ করে, প্রতিদিন এই বসের প্যারা, টার্গেটের প্রেশার, এইটা যদি আপনি ভিতরে না থাকেন, হাউ ক্যান ইউ বি আ সেলস ট্রেনার? সো খুবই হাস্যকর জিনিসপত্র মার্কেটে ঘটে। এটাই আমার কোশ্চেনটা ছিল যে আপনি কেউই যদি এই বিজনেসটা স্টার্ট করতে যায়, তার অলরেডি এক্সপিরিয়েন্সটা নিতে হবে অনেক ভালোভাবে, যে একটা এমপ্লয়ি কেমন কাজ করে, সে এক জায়গায় কাজ করতে হবে ফর আ ফিউ ইয়ার্স, তারপর গিয়ে হতে পারে ট্রেনিং বিজনেসে ঢুকতে হবে। হতে পারে, হ্যাঁ, আমি নেভার থট অফ দ্যাট ওয়ে, বাট আমার মনে হয় হ্যাঁ, আমার যদি আজকে 7 বছরের ফিলিপ মরিসের যদি আপনি এটা না থাকতো, আপনি প্রবলি চিন্তাও করতেন না যে আমি ট্রেনার হইতে পারবো। সত্যি। এবং ফিলিপ মরিসের যেটা হয়েছে যে আমার আন্ডারে BCT ব্র্যান্ড কমিউনিকেশন টিম ছিল, 450 ছেলেপেলে ছিল আমার টিমে। আমি 2-3টা এজেন্সিতে এটা ম্যানেজ করতাম। সো ওদের, আমি ছিলাম ফিলিপ মরিসের বস। তো এই লার্জ গ্রুপটা ওরা ওই যে সিগারেটের দোকানে কথা বলতে অ্যাবাউট দ্য ব্র্যান্ড, অ্যান্ড সো এদেরকে রিক্রুট করা, এদের ইউনিফর্ম দেওয়া, রিপোর্টিং ফর্ম্যাট তৈরি করা, এবং এদের ট্রেনিংটা আমার করাতে হতো। সো আমার যখন ট্রেনিং করাতে হতো, তখনই আমি দেখতাম যে when I'm training it's pinned of silence. তো তখন আমি ডিসকভার করলাম যে I have a ability, I have a gift.
ওইটা আমি ইউনিভার্সিটি লাইফে দেখতাম যে আই ওয়াজ এক্সট্রা কারিকুলার চ্যাম্পিয়ন অ্যান্ড আই ওয়াজ রানিং ক্লাবস, বাট ওইটা প্রেসিডেন্টের কথা সবাই শুনবে। আমি অফকোর্স আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, বাট এটা যে আসলে পাবলিক স্পিকিংয়ে বা দেয়ার সামথিং অ্যাবাউট মাই ভয়েস অর দ্য টোন, ওইটা আমি ইউনিভার্সিটিতে অত বুঝি নেই। ফিলিপ মরিসে যখন এক রুমে 150-200 ছেলে পেলে এবং বড় কনফারেন্সে 450-500 মানুষ পিন ড্রপ সাইলেন্স, মানে কথা শুনতেছে, দেন আই ওয়াজ লাইক সুপার, মেবি কিছু একটা আছে which I don't know what it is, হ্যাঁ, but why are they listening to me like that? Just because I'm their boss, এটা তো সম্ভব না। So that started that fire. Nice. That okay, probably I should do it on a full-time basis. এবং আমার জীবনে যদি ওই দুর্ঘটনা না ঘটতো তাহলেও আমি কখনো এন্টারপ্রেনার হতাম না। ওখান থেকেই শুরু হয়, ওই স্ট্রাগল অ্যাডভার্সিটি থেকে শুরু হয়। আপনার আমি জানি না আপনি বলতে চাবেন কিনা, বাট এখানে এই ডন সামদানি ফ্যাসিলিটেশনের এটার আপনার রেভিনিউ নাম্বারস কেমন হবে? আমাদের তো এখন ডন সামদানি ফ্যাসিলিটেশন ট্রেনিং, এটার ভিতরে আবার আমাদের যে লুকু স্টকিং শো আছে, রাইজ অ্যাবাভ অল ইভেন্ট প্ল্যাটফর্ম আছে ডন সামদানির ভিতরে। এটা বাইরে আবার ডিএস এডুকেশন সেপারেট, স্টাডি অ্যাব্রড, টিনেজ লাইফ স্কিল একাডেমি সেপারেট, ইটস একাডেমি সাবস্ক্রিপশন বেসড। সো এই 4টা বিজনেস মিলে আই থিঙ্ক উই ডু 2 million a month. Super, 2 million BD a month. Revenue, not profit. I'm saying. I know. My costs are very high. I have a like 20 people team, office in Bonani. We have no loans. We have no buyer investment. Nice. So I'm not in that startup bubble. আমার পুরা মানে রক্ত পানি করা টাকা ভাই, সব বুটস্ট্র্যাপ, পুরা বুটস্ট্র্যাপ। এবং আমি আসলেই তাই, 2টা ট্রেনিংয়ে টাকা পাইছি, বেতন দিলাম, কিছু টাকা জমাইছি, ওটা নিজের জন্য কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু, বাকি টাকা দিয়ে নতুন এমপ্লয়ের জন্য ল্যাপটপ কিনছি। সুপার নাইস। সো কিভাবে করে আমি এ পর্যন্ত আসছি, এটা অবিশ্বাস্য। মানে আপনার এই যে এরকম একটা ট্রেনিং সেশন নেওয়ার জন্য, কর্পোরেট ট্রেনিং, what is the highest amount of money you got paid and what is the lowest amount of money you got paid? I don't remember. Lowest to free. When I started, I did many programs for free. Nice. I did many programs at 5,000 taka or 10,000 taka a day, just to get the brand and the logo of that company to build my portfolio. So ekhon we would be ranging anywhere from 80,000 taka a day to 1.5 lakh taka a day. এর মধ্যে আমরা হোভার করতে থাকি। সো যত নাম্বার অফ ব্যাচেস বেশি হয়, বান্ডেল হয়, তত রেট কমতে থাকে, আর যত নাম্বার অফ ব্যাচেস কম হয় তত রেট বাড়তে থাকে। আউটসাইড ঢাকা হলে রেট বেশি হবে অবশ্যই, হ্যাঁ। ঢাকার মধ্যে হলে গুলশানে বা আশেপাশে আমাদের অফিসে রেট কম হবে। ওইগুলো অনেক ভ্যারিয়েবলস আছে, বাট আমরা অ্যারাউন্ড $1,000 a day would be our charges if they want to hire me. নাইস। আপনার আর লোয়েস্ট টু ফ্রি, এই জিনিসটা অনেকে বুঝে না যে পোর্টফোলিও বিল্ড করাটা কত ইম্পর্টেন্ট। ফ্রিতে কাজ করে একটু এক্সপিরিয়েন্স নেই, আরেকজনের লোগোটা নিজের উপর নিয়ে যে আমি ওর জন্য কাজ করছি। অ্যাবসলিউটলি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যত যাই বলেন না কেন, যতই মানুষকে ডিসিভ করার চেষ্টা করেন না কেন, যেটা বলছিলাম যে নো সেলস এক্সপিরিয়েন্স বা সেলস ট্রেনার হয়ে গেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য কোয়ালিটি উইল অনলি শাইন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নো নেপোটিজম, স্বজনপ্রীতি, no grouping, nothing works if you don't have sheer quality. কোয়ালিটি থাকলে আপনি ওই শাহরুখ খানের মতোই 10 বছর পর আবার কাম ব্যাক করবেন বা টাইগার উডসের মতন। কোয়ালিটি না থাকলে আপনি ধ্বংস, তাই না? অবশ্যই। তো ওইটাই মানে নাইস, ভালোই। তাহলে আমি আই ডিডন্ট নো কর্পোরেট মানে কর্পোরেট ট্রেনিং বিজনেসটা এত বড়। আমার আইডিয়া মাথায় ছিল আরো না, এখনো বড় না, কিন্তু বড় বলতে মানে আরো অফকোর্স মার্কেট আরো বড় হবে যদি আপনি এতটুক নেন, তাহলে মার্কেট আরো অনেক বড় হবে। না, মার্কেট হয়তো অনেক বড়, বাট ইউ আর টকিং টু মি যে আমি হয়তো প্রবাবলি বাংলাদেশের কর্পোরেট ট্রেনিং এর মধ্যে টপ 3 মধ্যে একজন, হয়তো কোনো প্যারামিটারে যে রিচে হয়তো আমি নাম্বার 1 হতে পারে, বা রেভিনিউতে আমি হয়তো নাম্বার 1, কারণ আমার তো রেভিনিউ স্ট্রিম শুধু ট্রেনিং না, আমার রাইজ মিলে বা আমার স্টাডি অ্যাবাউট বিজনেস মিলে সব মিলে আরও বড় হয়তো, বা শুধু কর্পোরেট ট্রেনিং ধরলে ডেফিনেটলি রেভিনিউতে আমি টপ 3। তো ওই হিসাবে আমাকে দেখে বা আমার লাইফস্টাইল দেখে মনে হয় কি নাকি, বাট আসলে তো কুটির শিল্প মানে এখনও ইটস আ স্ট্রাগল making local company owners and business owners, I have to make them understand যে ভাই আপনার লোকজন ডেভেলপ করেন, তারা 6 সিগমা করবে, গ্রেট ফ্যাক্টরি করবে, এই করবে সেই করবে, বিভিন্ন জিনিসপত্র করবে, লোকজনই ডেভেলপ করে না, এটাকে মনে করে কস্ট, এটা ইনভেস্টমেন্ট বোঝে না। How can you grow if you are working with donkeys, not stallions? অবশ্যই, yes. আমি এটা বুঝাইতে পারি না যে you don't need 10 donkeys, you need 2 stallions to run like a stallion should run.
সো এখনও আমরা অনেক পিছনে অনেক স্ট্রাগল ভাই। এই যে মাল্টি ন্যাশনালরা এত ট্রেনিং করে, ডু ইউ থিঙ্ক দে আর স্টুপিডস? নো, ডেফিনেটলি নট। 100-150 বছরের কোম্পানি এত ট্রেনিং করে, তা লোকাল কোম্পানিরা কি এটা বোঝে না যে মাল্টি ন্যাশনালের মতন এক সুন্দর অফিস বানিয়ে ফেললো গুলশানে, বাট লোকজন খুবই খারাপ অবস্থা, লোকজনের ঘুমিংয়ে খুবই খারাপ অবস্থা, অফিসটা নাইস লোকেশনে। সফট স্কিলসগুলো সবচেয়ে Yeah, so I mean, you need to develop your people or else you cannot grow. You'll always be stuck. You are rich, but you cannot enjoy your life because you have to do all manual work yourself in the office because লোকজন তো দায়িত্ববান না, দায়িত্বশীল না, কেউ কিছু করে না, কেউ কিছু বোঝে না, সবাই আপনার সাইনের জন্যই বসে থাকে, অ্যান্ড দ্য কোম্পানি ক্যানট গ্রো। বাংলাদেশে আমার যেটা মনে হয় অনেক কোম্পানিরা আফটার সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন প্রবাবলি ওয়ন্ট সাস্টেইন। আই ডোন্ট সি দ্যাট কাইন্ড অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপিং পিপল। মানে আসলে মানুষ তো চালাবে ব্যবসা, তাই না? মালিকরা তো 2জন 3জন 5জন বোর্ডে 10জন 20জন, কোম্পানি 10,000 লোকের, 20,000 30,000 লোকের, তো লোকজন ডেভেলপ না হলে কে চালাবে কোম্পানি? অবশ্যই। আপনার এই যে এখান থেকে বেরিয়ে আসে আপনার যে রাইজ অ্যাবাভ অল বললেন, রাইজ অ্যাবাভ অলটা আপনি শুরু করছেন কি একটা বিজনেস হিসাবেই নাকি এটা জাস্ট আপনার এক্সপোজারটা পাওয়ার জন্য? ওটা কেমনে ওয়ার্ক করে? সব কিছু ছিল। তো আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন দ্য। আর কবে শুরু হয়েছে এটা? সো রাইজ এবার 8th হবে এবছর। 8 বছর। হ্যাঁ, আমি প্রত্যেক বছর করে গেছি, 2 বছর করতে পারিনি প্যান্ডামিকের জন্য, নাহলে 10th হতো। আচ্ছা। তো প্রথম আমি ঢাকায় যে ঢাকা TEDx ঢাকা ছিল, TEDx ঢাকা আই ওয়াজ পার্ট অফ দি অর্গানাইজিং কমিটি। তো তৌহিদ ভাই এবং আমার বন্ধু সালমান বেগ ওরা এটা শুরু করে। সো আই ওয়াজ সামহাউ দেয়ার। ওই কৃষিবিদ ইনস্টিটিউটের রাইজ অ্যাবাভ মানে TEDx ঢাকাটা হয়েছিল। তো TEDx করতে গিয়ে আমি দেখলাম যে অর্গানাইজিং টিমে নানা রকম ঝামেলা, যে স্পন্সরের লোগো টেড দিতে দিবে না, এই দিবে না, সেই দিবে না। বাংলাদেশে তো এইভাবে চলে না। সো আই থট যে আমার একটা লোকাল বাংলাদেশি টেড টক করা দরকার। সো উই স্টার্টেড রাইজ অ্যাবাভ অল, অ্যান্ড অনেকে নামটা নিয়ে ভুল বুঝে বলে রাইজ অ্যাবাভ অল মানে অ্যাবাভ এভরিওয়ান। রাইজ অ্যাবাভ অল মিনস রাইজ অ্যাবাভ হেট, নেগেটিভিটি, নেসেয়ার্স, হ্যাঁ, লিমিটেড থিঙ্কিং, হ্যাঁ, নেপোটিজম, যেটা হিউজ বাংলাদেশি প্রবলেম, নেপোটিজম, হ্যাঁ, অল দিস থিংস, হ্যাঁ, মানে এনি কাইন্ড অফ discrimination, rise above all that. So we're going to rise above all. We started with 100 participants in a small EMK center venue. এটা আপনার কন্টেন্ট থেকে পেয়েছিলেন? কোত্থেকে? কন্টেন্ট থেকে পেয়েছিলেন ফার্স্ট 100 পার্টিসিপেন্টস? কন্টেন্ট থেকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে। তারপর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটিতে, সামহাও 100 লোক জড়ো হয়েছে। হ্যাঁ, দেন next year it became 200, 400, 800. Last year 4,000 people came. 4,000 people? 4,000 for a speaking event? For a speaking event. And physically they came. 17টা পেজ থেকে লাইভ গেছে সাইমালটেনিয়াসলি, আমাদের যতগুলো স্পন্সর্স, এবং কন্টেন্ট তো প্রচুর ভাইরাল হয়েছে, স্পেশালি রুবানা হক, হুবাবা দোলা, শেজাদ মুনিম, আলেগা ইফতেখার, তাহসান ভাই, নোবেল ভাই, এদের কন্টেন্ট বিকেম হিউজ ভাইরাল, অ্যান্ড দিস আর অল লার্নিং কন্টেন্ট। এভরিথিং উই ডু লার্নিংয়ের বাইরে কিচ্ছু না। সুপার। লাইক, আর এটা আপনার এটাকে বিজনেস হিসাবে ট্রিট করতেছে না তেমন একটা, এটা হচ্ছে মোস্টলি প্রমোশন হিসাবে নিজের বিজনেসটাকে। Yeah, I mean, we try to create a bridge between the biggest names in different categories of the country, like sports, music, business, acting, corporate, politics, and the youth. এই মাঝখানে একটা কানেকশন করার যে আমাদের ইচ্ছা ছিল, এবং দেখি কি হয়, বিকজ ভাই লার্নিং এবং ইন্সপিরেশন তো সবার দরকার। হ্যাঁ, এবং দ্য ক্রাউড, ইফ ইউ ইনশাল্লাহ দিস ইয়ার রাইজ অগস্ট 30 তারিখে, আই হোপ ইউ কাম অ্যান্ড সি ইট লাইভ, আসলে কি ঘটে। দ্য ক্রাউড ইজ সো ডিফারেন্ট, ইটস নট দ্য কনসার্ট ক্রাউড, ইটস আ ভেরি, মানে এই ক্রাউড হচ্ছে দে লাভ নেটওয়ার্কিং, দে লাভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। বাইরে তো হয় এগুলো অনেক, দেশে কম, দেশে নাই, বাইরে অনেক হয়। বাইরে স্পিকিং ইভেন্টস কিন্তু ভেরি কমন। আমিও অনেকগুলোতে যাই বা গেছি, মানে it's also addictive once you're into learning. You become like a seminar junkie, but it's a good addiction. অবশ্যই। Awesome, nice. Awesome, nice, ভালোই লাগলো। তাহলে how do you actually define, মানে আপনার যে পুরো এম্পায়ারটা যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে? কর্পোরেট ট্রেনিং, তারপর বাকিগুলো আস্তে আস্তে। and rise.
আচ্ছা, ও রাইস তারপর আসতেছে এডুকেশনে, না এডুকেশন বড় হবে অনেক। না মানে আমাদের বাকি ব্যবসাগুলি তো নতুন। আমি তো বলছি, আমি আপনাকে একটা ছোট্ট মজার কথা বলি। আমাকে একজন বলতেছে, ডন তোমার সেকেন্ড রাইসটা খুব ভালো হয়েছে। আমি বললাম, বস সেকেন্ড রাইস কোনটা? ওই যে নোবেল আসছে, তাসান আসছে, হ্যান তেন। সেভেন্থ। তার মানে কি প্রথম 5টি কেউ দেখেই নাই। বাট আমি যদি প্রত্যেক বছর না করে যেতাম এবং ডিসঅ্যাপয়েন্টেড ফিল করতাম, যেটা আমি ফিল করতাম এখনও করি, বাট আমি লেগেছিলাম ধুর এত এফোর্ট দিয়ে কী হচ্ছে, রেভিনিউ নাই, সবাই হাসাহাসি করে, আন্ডারস্টিমেট করে, এটা ওইটা করে। আর মাঝখানে যখন মোটিভেশনাল স্পিকার নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো, আমাকেও এক কাতারে ফেলাই দিল। বাট বুঝেই না যে আমার তো নিজের ব্যবসা, আমি তো কোথাও চাকরি করে এগুলো করে বেড়াতেছি না। I have built up a solid business. Nice. হ্যাঁ, মানে I have built up teams. I have not taken any money from anyone যে একটা স্টার্ট আপ করে করলাম, ভেঙে গেলাম। It's all bootstrap. There's no loan. And there's no daddy's money as well. Right? So মানে এই দুঃখ আসলে ভাই। আপনি এই যে এটা বলেন না যে সেকেন্ড রাইসটা অনেক ভালো গেল, সেভেন্থ ওয়ান, এইভাবেই কিন্তু হয় মানুষ। একজন 100-150টা ভিডিও বানাবে, একটা ভিডিও ভাইরাল হবে, ওই ভিডিওটাকে বলবে ওভারনাইট সাকসেস। পিছে যে 150টা ভিডিও বানানো হয়েছে, বা 150টা ভিডিওর পিছনে খাটনিটা, পুরোটা চিন্তা করা, রিসার্চ করা, আস্তে আস্তে 1 থেকে 2তে বেটার হয়েছে, 3তে বেটার হয়েছে, 5তে বেটার হয়েছে, 100 থেকে অনেক ভালো হয়েছে, 150 থেকে ভাইরাল হয়েছে, overnight success. এবং I was watching a reel, ওখানে বাদশা, the Indian rapper and singer, ও একটা ইন্টারভিউতে ও বলতেছিল যে যখন ওকে ওভারনাইট সাকসেস বলা হলো, দ্যাট ওয়াজ হিজ 10th year in the music industry. যে গানটা ওর ভাইরাল হলো, দ্যাট ওয়াজ হিজ 10th year. চিন্তা করেন 10 বছর পর একটা গান একদম সুপার ডুপার হিট হয়ে রাতারাতি সুপার স্টারডমে নিয়ে গেল। বাট যখন ওকে জিজ্ঞেস করছে যে তোমার তাহলে তখন কত বছর হয়েছে, বললো আমার তখন ইট ওয়াজ মাই 10th year in the মানে ট্রাইং টু মানে নট ইন ইন্ডাস্ট্রি, মানে হি ওয়াজ ডুইং মিউজিক ফর 10 years. তো এরকমই ভাই 10 বছর লাগে। 7 বছর রাইস করে তারপর আপনার 7 নম্বরটা গিয়ে আপনার ওভারনাইট সাকসেস। তো রাইস কিন্তু 7th, বাট আমার জার্নি কিন্তু 10 বছর। এর আগে কিন্তু আমি 7 বছর চাকরিও করছি। সো যেটাকে দেখে মনে করে যে ইজি, এটা আমি বলি না যে আমার রক্ত পানি হয়ে গেছে, এটা মানে এটা আমি এক্সপ্লেনও করতে পারবো না যে আমি আসলে এই ওভারনাইট সাকসেস যে বলতেছি, আপনি how do you define success in life? Success is basically achieving what you want to achieve, having a lot of freedom to do other things, having you can choose যে আমি আজকে অফিস যাব না, you can choose যে আমি আজকে এটা করব না, you can choose যে আমি একটু ভালো মন্দ খাবো, আমি বিল দেখবো না। If you love your family, success is your duty. So you give them a good life, best education, best hospital, things like that. আমার যে ফিলিপ মরিসের প্রথম বস ছিল শাহরিয়ার আমিন, উনি একটা কথা বলতো যে সাকসেস ইজ নট হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড, বাট ইট ইজ ডিফাইন্ড বাই হাউ মাচ স্ট্রাগলস ইউ হ্যাড টু গো থ্রু টু অ্যাচিভ দ্যাট। হ্যাঁ, মানে হাউ মাচ you had to overcome to achieve that. So যার 100 কোটি টাকা আছে, 101 কোটি টাকা বানাইলো তো কি হয়েছে? যার কিচ্ছু নাই, ও যখন 100 কোটি টাকা বানায়, দ্যাটস লাইক ক্রেজি, বিকজ ও তো কিছুই ছিল না। সো ওইটাই আর কি। তো সাকসেসের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমার সাকসেসের সংজ্ঞাটা হচ্ছে টু আনলিশ মাই পোটেনশিয়াল টু দ্য ফুলেস্ট, টু লিভ আ লাইফ, যে আমি যেন আমার মৃত্যুর সময় ভাবি যে না, আমি আমার সর্বোচ্চ করছি, আমি আমার মানে আমি কোনো কিছু বাদ রাখি নাই। সো নাইস, বাট ইন আদার ওয়ার্ডস আপনি যাই বলতেছেন, ডু ইউ থিঙ্ক মানি ইজ সাকসেস? নো, মানে আমি যেমন দেখেন, আমি কি বললাম, অনেক কাজ আমি ফ্রিতে করি। যেমন ধরেন আমার যত ইউনিভার্সিটি প্রোগ্রামস অল ফ্রি, যত স্কুল প্রোগ্রামস অল ফ্রি। আচ্ছা, অর্থাৎ আমাকে যদি একটা ইউনিভার্সিটি থেকে মনে করেন ডাকলো, ডেকে বললো আমরা স্যার উমুক তুমুক ক্লাব থেকে একটা স্পিকিং করেন, I don't charge. Hey, I charge if they're charging someone something, if it has a commercial thing. বুঝতে পারছেন কি বলছি? বাট আমার যত স্কুলে আমি যাই, এত স্কুলে যাই, কলেজে, ইটস অল ফ্রি, 100% ফ্রি। নাইস, রাইট? সো আমার তো মানি হচ্ছে নাম্বার 2 মোটিভেটার। নাম্বার 1 মোটিভেটার ইজ মাই ইম্প্যাক্ট। ওকে, আমার ইম্প্যাক্ট কত দূর গেল, আমার ব্র্যান্ড কতটুকু বিল্ড হইলো, কতগুলো মানুষ শুনলো, জানলো, বুঝলো, কতগুলো মানুষ উপকৃত হলো, দ্যাটস মাই ইম্প্যাক্ট। এক একটা মানে এক এক কাজে এক এক ধরনের ইম্প্যাক্ট থাকে। অবশ্যই, বাট আমার ইম্প্যাক্ট ইজ মাই নাম্বার 1। মানি ইজ আ লজিক্যাল সিকোয়েন্স ব্রো।
মানি তো আসবে, নাম্বার 2-তে মানি, নাম্বার 1-এ মানি হলে তো আমি টোটালি কমার্শিয়াল হয়ে যেতাম। আমি আজকে আপনাকে চার্জ করতাম, আমি আপনাকে বলতাম যে আসবো, কয় টাকা দিবেন, আমি বলছি এই কথা, বলি নাই, জিজ্ঞাসা করি নাই, জানতেও চাই নাই, তাই না? সো ইউ সি, মানি যদি আপনার জীবনের প্রথম মোটিভেটর হয়, আপনি তো বড় হতে পারবেন না, আপনার আরও বিগার পারপাস লাগবে। আমার পারপাস তো লেজেন্ড হওয়া। আমি আমার ফিল্ডে মেসি, রোনালদো, ডোমেন দ্য রক জনসন, শাহরুখ খান হতে চাই আমার ফিল্ডে। আই ডোন্ট ওয়ান্ট টু মাতব্বরি উইথ এভরিওয়্যার। সেটা আজকে হতে চান আপনি, যদি আজ থেকে 10 বছর আগে যান তখন আপনি কি হতে চান? আমি ডে 1 থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় নাম হতে চাইছি। আচ্ছা, আমি সব কিছু স্যাক্রিফাইস করে, মানুষের হাসাহাসি উপেক্ষা করে আমি লেগেছিলাম কেন? বিকজ আই হ্যাড আ ভেরি ক্লিয়ার মিশন। I want to be the very best there is, was and ever will be in training platform in the country. It is very clear. এবং এখন পর্যন্ত 10 বছর আমার মিশনটা একই, আমার মৃত্যুর আগ পর্যন্ত মিশনটা আমার একই থাকবে। নাইস, সুপার। আপনি যদি if you had to give one advice, ঠিক আছে, to the teens today, let's say, what কি বলবেন? My one advice is everything takes time. অধৈর্য হওয়া যাবে না, লেগে থাকতে হবে। Talent is overrated. Discipline and consistency is underrated. Discipline and consistency is more important than talent or motivation or all these buzzwords. Okay? Talent নিয়ে তো অনেকেই জন্মাইছে, কি করছে তাদের জীবনে? নাথিং। এবং আমার মতন অনেক মিডিওকার মানুষরা তাদের ফিল্ডে ভালো করছে, কারণ সে লেগেছিল, সে ডিস্ট্র্যাক্টেড হয় নাই, হ্যাঁ, সে এদিক ওদিক তাকায় নাই, ড্রাগস করে নাই, কোনো অ্যাডিক্টেড হয় নাই, কোনো ডিস্ট্র্যাকশন হয় নাই। এভরিওয়ান হ্যাজ দ্য পোটেনশিয়াল, most people get distracted. Yes. So that's the thing. আপনি যত বেশি লেগে থাকতে পারবেন, আপনি যত বেশি কনসিস্টেন্টলি ডে ইন অ্যান্ড ডে আউট টিকে থাকবেন, আপনি ঘুম থেকে উঠে অফিস যেতে ইচ্ছা করবে না, কাজ করতে ইচ্ছা করবে না, শুয়ে থাকতে ইচ্ছা করবে, আপনি ডিপ্রেশন লাগুক, 2 দিন শুয়ে থাকেন, দেন থার্ড ডেতে আবার লেগে থাকেন। মানে এই কনসিস্টেন্সি যার আছে, যার মধ্যে এক প্রকার রাগ জিদ আছে, a burning desire inside your heart to succeed, এবং এই সেলফ মোটিভেশন যার মধ্যে আছে, কারণ বাইরে কেউ আপনাকে সারাক্ষণ মোটিভেটেড রাখতে পারবে না যদি আপনি নিজে মোটিভেটেড না রাখেন। বলে যায় মাই বস ডাজন্ট মোটিভেট মি, আরে ভাই, ইউ হ্যাভ টু মোটিভেট ইউরসেলফ। ইউ সে অল ইজ ওয়েল, বিকজ নো ওয়ান ক্যান মোটিভেট ইউ ইফ ইউ কান্ট মোটিভেট ইউরসেলফ। সো এটাই তো আমি আজকাল আমার ছোট ভাই বোনদেরকে দেখি অনেক অস্থির হয়ে যায়, ওভারনাইট সাকসেস চায়, ওভারনাইট ফেমাস হবে, ওভারনাইট টাকা আর্ন করবে, এন্ট্রি জবে আইফোন 15 চালাবে, ইম্পসিবল নিজের টাকায় করা এটা, ও গাড়ি কিনবে, এই করবে সেই করবে, ও ভাবে এরকম। বাট আসলে যে ইট ইজ সো হার্ড, এবং 1-2টা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখে এবং ওদের ইনকামের কথা শুনে ওরা ভাবে যে এটাই হয়তো রিয়েলিটি। হাউ এভার দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার ইজ দ্য টপ 1%. ওই যে আগেন স্পোর্টসে আসলাম না, বাংলাদেশে কতগুলো ক্রিকেটার আছে, কয়েক লাখ হবে, অনেক হবে। খেলতেছে কয়জন? 15 জন আছে মাঠে, এর মধ্যে খেলতেছে 11 জন, তার মধ্যে টপ কে, এবং ওর যে ইনকাম হবে বাকি সব মিলায় থেকেও বেশি। তো এইটাই প্রবলেমটা হয়ে গেছে, এটাই যে উইথ এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। আসলে কি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে দ্য এন্ট্রি ব্যারিয়ার ইজ ভেরি লো। আপনি যদি একটা আপনি যদি ব্লগার হইতে চান, টপ 1% ব্লগার যা করা লাগছে ঢোকার জন্য আপনার তাই করতে হবে, কিছু শেখা লাগছে না, কিছু না, জাস্ট ক্যামেরা নিয়ে ঘুরায় শুরু করতে হবে, দ্যাটস ইট। তো এন্ট্রি ব্যারিয়ার নেই কোনো। আপনি যদি এখন লেটস সে একটা বড় এমএনসিতে চাকরি করতে যান, আপনার অনেক বড় একটা এন্ট্রি ব্যারিয়ার আছে, আপনার অনেকগুলো একটা সার্টিফিকেশন লাগবে, ডিগ্রি লাগবে, অনেক কিছু পাস করে তারপর আপনি কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এন্ট্রি ব্যারিয়ার নেই, যেটার কারণে ইট ফিলস লাইক ইটস ইজি, ইটস নট। ওইটাই, মানে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনাকে যেটা বললাম যে অনেকেই আসবে, অনেকেই চলে যাবে, টিকে থাকবে হচ্ছে যে ওই যে লংজিভিটি নিয়ে ভাবছে, কোয়ালিটি নিয়ে ভাবছে, অ্যাডাপ্টিবিলিটি নিয়ে ভাবছে, না হলে আসলে 1 hit wonder বা 5 year wonder হতে হবে। আমার তারপর মনে হয় সব কন্টেন্ট ক্রিয়েটরের একটা শেলফ লাইফ থাকে, তারপর এক সময় গিয়ে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। একটা মানুষের আপনাকে বেশি দিন দেখতে পছন্দ করে না, বেশি মানুষই আপনাকে অনেক দিন দেখতে পছন্দ করবে না, আমাকেও না, আপনাকেও না, কাউকেই না। একটা সময়ের পর গিয়ে একটু হলেও চাবে একটু ডিফারেন্ট হতে জিনিসটা। না, বাট আপনি যদি এই কথা বলেন, আমার একটা আর্গুমেন্ট হচ্ছে তাহলে 30 বছর শাহরুখ খান কিভাবে হইলো, বা আমাদের দেশে আমি যেমন তুফান দেখে শাকিব খান কিভাবে হলো, ওইটাই মানে নিশ্চয়ই
ওই আন্ডারটেকারের 30 বছর বা শাহরুখ খানের 30 বছর বা না, but ডোয়েন দ্য রক জনসনের 25 বছর বা আমাদের শাকিব খানেরও 25 বছর হলো এই বছর, তো টিকে থাকার কোনো একটা ম্যাজিক ফর্মুলা ওদের আছে। হ্যাঁ, একটা ম্যাজিক ফর্মুলা হইতে ওদের সময় সোশ্যাল মিডিয়া কম ছিল অ্যাক্টিভ। আপনি যদি এখন চিন্তা করে দেখেন, আচ্ছা, আপনার অল্টারনেটিভস অনেক বেশি। আমার মতো আরো 10 জন আছে, আপনার মতো আরো 10 জন আছে যাকে দেখতে পারবে। ওই সময় অল্টারনেটিভসটা কম, আর ইনস্ট্যান্টলি দেখতে পারবে, কয়েক সেকেন্ডে খুঁজতে পারবে চাইলে। ওই সময় কম। সো এমনও যে পসিবল না, পসিবল অফ কোর্স, ইটস ওয়ে মোর ডিফিকাল্ট। রাইট, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং টু লুক অ্যাট না? তো তার মানে আমাদেরও আসলে অ্যাডাপ্ট করতে হবে। ট্রেন্ডের সাথে মানুষের সাথে। এই যে মানুষ টিকটকে আসতে চেত না, যে 1-2 বছর আগেই সবাই কেউ আসবো না, সবাই আসতে, এখন আমিও আছি, সবাই আসতে, কোনো উপায় নাই। আপনি যাকে রিচ করতেছেন, গ্যারি ভেনারচাকের একটা কথা আছে, অনেক আমার ভালো লাগে, সেটা হচ্ছে দ্য মার্কেট নেভার লাইস। আচ্ছা, ইউ হ্যাভ টু ফলো দ্য মার্কেট। ওকে, আপনি বলতেছেন যে আরে এটা ফালতু প্রোডাক্ট, কাজ করবে না, আমি 1000টা মার্কেটে বেচতে পারছি, মানে প্রোডাক্টটা ভালো। যতই আপনি বলেন আর পাশে আর 100 জন দাঁড়ায় বলে এই প্রোডাক্টটা কাজ করবে না, যদি আমি বেচতে পারি 1000টা, মানে আমার প্রোডাক্টটা ভালো, কাজ মার্কেট বলতেছে। সো মার্কেটকে শোনাটা সবচেয়ে বেস্ট। ইটস ভেরি গুড অ্যাডভাইস, ইটস ভেরি গুড টিপস। ইভেন আমারও একটা ভালো রিমাইন্ডার হলো, দ্য মার্কেট নেভার লাইস। সো দ্যাট ইজ ইট। আপনি যদি কিছু বলতে চান, আর তেমন কিছু বলার নাই, যদি ক্যামেরা কিছু বলতে চান ফর দ্য ভিউয়ার্স। না, মানে ফর দ্য ভিউয়ার্স আসলে ওইটাই, যেহেতু আমাদের জীবন একটাই, I mean we'll all gonna die, so we must live a life of purpose. We must live a life of service. জেফ বেজোস বলে যে একটা কমফোর্টেবল লাইফ চুজ করা খুবই ইজি। You can be comfortable, you can sleep, you can roam around, you can be cool and things like that. However, at the end of the day when we will die, এর আগে কি আপনি ওই কমফোর্টেবল লাইফটা দেখে খুব প্রাউড ফিল করবেন? প্রবাবলি না। তো ইউ ওয়ান্ট টু লিভ আ লাইফ অফ সার্ভিস, ইউ ওয়ান্ট টু লিভ আ লাইফ অফ পারপাস, যেখানে আপনার জীবনের, আপনার কর্মের, আপনার কাজের একটা মিনিং আছে, একটা আউটপুট আছে। এর মানে কি আমার মতন ট্রেনার হতে হবে, ওর মতন কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে? না, আপনার যা মন চায় আপনি করেন, বাট that must be purpose driven. That must have a purpose. It's not just money driven বা fame driven, it's a purpose driven. বাকি সব অটোমেটিক হবে। আপনি ভালো কাজ করলে আপনি ডাক্তার হয়েও ওয়ার্ল্ড ফেমাস হতে পারেন, হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার হয়েও ওয়ার্ল্ড ফেমাস হয়ে ইলন মাস্ক হতে পারেন। সো আসলে ইট মাস্ট হ্যাভ আ পারপাস। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই আজকে আমাদের এপিসোডটা দেখলেন, যে আস্ক ইউর সেলফ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর লাইফ, হোয়াট ইজ ইউর পারপাস, হোয়াট ইজ, ওয়াই ডু ইউ এক্সিস্ট, and then give your full attention in that area, and do your very best. Never give up, never give in, never surrender. Be consistent, be persistent, lege thaken, and you will reach the pinnacle. Thank you. Nice. Which again, no one ever regrets making the brave choice. Absolutely. Thanks, man. I had a great time, man. Awesome. Thanks, bro. Thank you, man. Thank you.